আয়াতুল্লাহ আলী খামেনি গত ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু জানেন বর্তমানে তার বয়স কত? বর্তমানে তার বয়স ৮৫। এই ৮৫ বছর বয়সী নেতার মৃত্যু একটি সময়ের অপেক্ষা মাত্র। কেন? কারণটা হচ্ছে তিনি যে বয়স অতিক্রম করছেন, আর ৫ বছর পরেই তার বয়স হয়ে যাবে ৯০। এই বয়সে আসলে একজন প্রবীণ ব্যক্তির পক্ষে নেতৃত্ব সহজভাবে প্রদান করা সম্ভব হয় না। তো এখন প্রশ্ন হলো যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে আসলে কি ঘটতে যাবে ইরানে? ক্ষমতার মসনদে কে বসবে? তার ছেলে মোস্তফা আলী খামেনি, নাকি ইরান চলে যাবে সরাসরি সামরিক শাসন কিংবা আইআরজিসির দখলে, নাকি এই সুযোগে জনগণ ঘটিয়ে ফেলবে চূড়ান্ত বিপ্লব? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খামেনি পরবর্তী ইরানের ভবিষ্যৎ। সো আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট যেটি আমরা বিশ্লেষণ করতে চাই সেটি হচ্ছে ইরানে উত্তরাধিকারের সংকট এবং তার ছেলে মুস্তফা আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন খামেনির স্বাভাবিক উত্তরসূরি, অর্থাৎ খামেনি যদি মারা যায় কিংবা খামেনি যদি ক্ষমতা ছেড়ে দেয়, তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন খামেনির একেবারে সরাসরি উত্তরাধিকার এবং সঠিক ব্যক্তি ছিলেন ইব্রাহিম রাইসি। কিন্তু ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পরে কিংবা তার মৃত্যুর পরে এখন ইরানের সবথেকে বড় নাম মুস্তফা আলী খামেনি। এই মুস্তফা আলী খামেনি মূলত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। কিন্তু এই মুস্তফা আলী খামেনি তিনি নিজেকে সবসময় আড়ালে রাখেন, কিন্তু ইরানের ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থার উপরে তার রয়েছে একছত্র নিয়ন্ত্রণ। যদি মুস্তফা আলী খামেনি ক্ষমতায় আসেন তবে ইরান আর ইসলামিক রিপাবলিক থাকবে না। কেন বলছি এই কথা জানেন? কারণ তখন ইরান হয়ে যাবে একটি রাজতন্ত্রের মতো পারিবারিক শাসন। কিন্তু প্রশ্ন হলো, ইরানের যে সিনিয়র আলেমগণ রয়েছে কিংবা জনগণ রয়েছে যারা একটি গণতন্ত্র চায়, তারা কি এটি মেনে নিবে, নাকি শুরু হবে দ্বিতীয় অরাজকতা? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরানে বর্তমানে যে আইআরজিসি রয়েছে, অর্থাৎ ইরান রেভলিউশনারি গার্ড কর্পস বা সিপাহ বাহিনী, তাদের আসলে ভূমিকা কি? ইরানের আসল ক্ষমতা কিন্তু এখন আলেমদের হাতে নেই। এই ক্ষমতা চলে গেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কাছে। খামেনির মৃত্যুর পরে যদি কোনো দুর্বল নেতা আসেন তবে আইআরজিসি পিছন থেকে দেশ চালাবে, আর তখন যদি উত্তরাধিকার নিয়ে গোলমাল হয় তবে সরাসরি সামরিক শাসন জারি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইরান হয়ে যাবে পাকিস্তানের মতো, যেখানে সেনাবাহিনী হবে শেষ কথা। কিন্তু আপনারা তো জানেন যে ইরানের জনগণ আসলে গণতন্ত্র চায়, সেখানে নিশ্চয়ই এরকম ঘটনা তারা ঘটতে দিবে না। ফলে সেখানে আমরা বুঝতে পারছি যে একটি বড় ধরনের সংঘাত বা দুর্ঘটনা কিংবা অস্থিরতা সময়ের জন্য অপেক্ষা মাত্র। এরপরে রয়েছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইরানের ভবিষ্যৎ গৃহযুদ্ধ বা গণ অভ্যুত্থানের সমস্যা। ইরানের সাধারণ মানুষ, বিশেষ করে ইরানের তরুণ সমাজ কিংবা ছাত্র সমাজ, বর্তমান প্রজন্ম, তারা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের উপরে ক্ষুব্ধ। তবে সেখানকার যারা সিনিয়র মানুষজন রয়েছেন তারা মূলত আয়াতুল্লাহ আলী খামেনিকে ভরসা করেন বা তার শাসনকে মেনে নিয়েছেন। আমরা একটু পিছনের দিকে যেতে চাই, সেটা হচ্ছে মাসা আমিনির আন্দোলনের পর থেকে এই যে ইরানের যে সাধারণ ছাত্র সমাজ, তাদের কিন্তু ভয় কেটে গেছে। আপনারা খেয়াল করলে বা একটু মনে করে দেখেন যে ২০২৬ সালের শুরুতে সেখানে কিন্তু ভয়াবহ ছাত্র আন্দোলন হয়েছে। যদিও সে আন্দোলন ব্যর্থ হয়েছে, তারপরও সেই আন্দোলনের কিন্তু প্রভাব অত্যন্ত ব্যাপক এবং সুদূর প্রসারী। খামেনির মৃত্যুর পরে সেই আন্দোলন স্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে পারে বা সেই আন্দোলনে একটি ভালো বার্তা নিয়ে আসতে পারে। ক্ষমতার পালাবদলের সময় নিরাপত্তা ব্যবস্থা যদি একটু ঢিলেঢালা হয় তখনই রাস্তায় নেমে যাবে লক্ষ লক্ষ মানুষ, যেমনটা আমরা কিছুদিন আগে ছাত্র বিদ্রোহের সময় লক্ষ্য করেছি। আচ্ছা, তখন একটি প্রশ্ন দাঁড়াবে, তখন সেনাবাহিনী কি গুলি চালাবে নাকি তারা জনগণের পাশে দাঁড়াবে? এটি আসলে সময় বলবে। এরপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সেখানে ইসরায়েল এবং আমেরিকার সুযোগ নিয়ে। আমরা জানি যে আয়াতুল্লাহ আলী খামেনি
ইসরায়েল এবং আমেরিকার কট্টর বিরোধী ছিলেন এবং তিনি ইসরায়েল এবং আমেরিকার এই বিরোধিতাকে পুঁজি করে তিনি ইরানে তার এই যে একছত্র শাসন, এই শাসনটাকে তিনি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও আয়াতুল্লাহ আলী খামেনি তার সেনাবাহিনীকে বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ারে ব্যবহার করতেন। আপনারা জানেন যে হিজবুল্লাহ, হামাস এবং হুতি, এই যে বিদ্রোহী সংগঠনগুলো রয়েছে, তারা মূলত ইরান থেকে ড্রোনের টেকনোলজি কিংবা বিভিন্ন উন্নত সামরিক প্রযুক্তিগত সহায়তা তারা এটি পেয়ে থাকে এবং এটার মাধ্যমেই মূলত তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে মুহুর্মুহু আক্রমণ এবং তাদের ইসরায়েলের বিরুদ্ধে তাদের যে একটি পরাক্রমশালী মনোভাব, এটি বজায় রাখতে পেরেছিল শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনির একটি অভিভাবক সুলভ আচরণের কারণে। এখন আয়াতুল্লাহ আলী খামেনি যখন মারা যাবেন, তখন এই হিজবুল্লাহ, হামাস এবং হুথি এরা আসলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়বে এবং এই বিশৃঙ্খলার সুযোগে ইসরায়েল কি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে, নাকি পশ্চিমা যে জোট রয়েছে বা পশ্চিমা যে সমস্ত শক্তি রয়েছে তারা কি ইরানের বিরোধী দলকে উস্কে দিবে? এটি আসলে সময় বলবে। আমরা জানি না যে আসলে ইরানে এই টাইমটাতে কি ঘটবে। আমরা এই বিষয়গুলি নিয়ে আরো জানবো, তবে একটা কথা পরিশেষে বলা যায়, সেটা হচ্ছে যে খামেনির মৃত্যু মানে একটি যুগের সমাপ্তি। আর খামেনির মৃত্যু মানে শুধু যুগ নয়, একটি ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটবে। এরপরে যদি ইরানের জনগণের ভাগ্য খারাপ হয়, তাহলে ইরান হয়তো উত্তর কোরিয়ার মতো একটি কট্টর একনায়কতন্ত্রে পুরোপুরি ঠেকে যাবে, অথবা ইরানের জনগণ পশ্চিমা ধাঁচের গণতন্ত্র ফিরিয়ে আনতেও পারে। তবে যেই আসুক, আগামী দিনগুলি ইরানের জন্য মোটেও সহজ হবে না। আসলে ইরানের জনগণের ভাগ্যে ভবিষ্যতে কি থাকবে সেটি আসলে সহজে আগে থেকে আঁচ করাও সম্ভব নয়। তবে যে বিশ্লেষণ করলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম বিশ্লেষণ পেতে বা নির্মোহ বিভিন্ন বিষয়ে যদি অ্যানালাইসিস জানতে চান, তবে অবশ্যই আমার অজানা অধ্যায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য হেল্প করবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ধন্যবাদ।